সমালোচনা কখনো অসভ্য ভাষায় হওয়া উচিত নয়। ইলিয়াসের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াতের রেজাউল করিম। বিএনপি, এনসিপি কিংবা সরকার কারোর সঙ্গেই দূরত্ব চায় না জামায়াত। সমালোচনা কখনো কুরুচিপূর্ণ, অপমানকর বা অসভ্য ভাষায় হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। ওই পোস্টে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান শুধু একজন ব্যক্তি নন, বরং একটি প্রতিষ্ঠান। বর্তমান সময়ে সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশ্বের কোটি কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও প্রেরণার বাতিঘর। তার প্রতি অশ্রদ্ধা, অপমানকর বক্তব্য ও তাচ্ছিলতা প্রদর্শন এই আন্দোলনের কোটি কোটি নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে দারুণভাবে আঘাত আনে। জামায়াতের এই নেতা আরও বলেন, আমরা মনে করি সমালোচনা কখনো কুরুচিপূর্ণ, অপমানকর ও অসভ্য ভাষায় হওয়া উচিত নয়। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পর্কে এই সীমা আমরা কাউকে অতিক্রম করতে দেব না। আমরা জানি গঠনমূলক সমালোচনায় উন্নতির সিঁড়ি। যারা সমালোচনা করে তারা আমাদের ভুল খুঁজে দেয়, যা আমাদের আরও ভালো হতে সাহায্য করে। আরেক পোস্টে তিনি বলেন, সন্তোষ শর্মার সাথে আমার কখনো দেখা হয়নি। সম্প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা ও বিতর্ক চলছে। এরই মধ্য দিয়ে বেরিয়ে এসেছে সন্তোষ শর্মার নানাবিধ বিতর্কিত ভূমিকা। বিশেষ করে এদেশের শ্রদ্ধেয় আলিম ওলামায়দের উপর নির্যাতনের ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথাও। কিন্তু ভালো হতো ক্ষতিগ্রস্তরা যদি আগেই তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। তাহলে এরকম একজন ব্যক্তি হয়তো আমাদের প্রোগ্রামে আসার কোনো সুযোগ পেতেন না। আমরা আরও সতর্ক হতে পারতাম। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি। আজকেও আমি লিখেছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। আমাদের শীর্ষে নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অকাতরে শাহাদাত বরণ করেছেন। তাই জামাত তার নীতি, আদর্শ ও ঐতিহ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, করবে না ইনশাআল্লাহ। কোনো একটি বিষয়, কোনো ব্যক্তির জামায়াতের মিটিংয়ে উপস্থিতিকে কেন্দ্র করে আমাদের দীর্ঘ অবদান ও ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে কি? শুধু আবেগ নয়, বাস্তবতা নিরিখে সমালোচনা অনুরোধ করছি। আসুন, সব মজলুম জুলাই বিপ্লবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে থাকব, ঐক্যবদ্ধ ছিলাম। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণেও এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকার, বড় রাজনৈতিক দল বিএনপি ও তরুণদের দল এনসিপি কারোর সঙ্গে দূরত্ব চায় না দলটি। এজন্য নির্বাচনের সময়সীমা ইস্যুতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলী অংশ। বিএনপির সঙ্গে থাকার বিষয়ে জামায়াতের উপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে। আগামী দিনে বিরোধী দলে থাকলে দলের কোনো বড় ক্ষতি হতে পারে, এমনটি মনে করছে তৃণমূল। আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও চলতে চায়, কারণ দলের নিবন্ধন ও মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও বর্তমানে ঝুলে আছে। অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তরুণদের দল এনসিপির সঙ্গেও দূরত্ব চায় না। নির্বাচন সামনে রেখে এমন নানা হিসাব নিকাশ করেই এক এক সময় এক এক কৌশল নিচ্ছে জামায়াত। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এই সকল তথ্য। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে জামায়াত। 2 শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় অবস্থানকে অনেকে অস্পষ্ট বলেছেন। পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও দলীয় অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বেশ সমালোচনাও করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিবন্ধন পাওয়া। অধিকাংশ আসন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও দলের প্রতীকটি নিয়ে তেমন প্রচারণা করতে পারছে না, যা রাজনৈতিক মাঠে জামায়াতকে পেছনে ফেলে দিয়েছে। কৌশল হিসেবেই সরকার, বিএনপি ও এনসিপি সবার সঙ্গে সম্পর্ক রাখছে। এনসিপির সঙ্গে সম্পর্ক রাখার কারণ সরকারে এখন প্রভাব পড়ছে।